গল্পস্বল্পের আমাদের আজকের আয়োজনে রয়েছে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দি রিটার্ন অব শার্লক হোমস থেকে গোয়েন্দা গল্প 3 ছাত্রের অভিযান। কয়েকটা ঘটনার জন্য একবার শার্লক হোমসকে আর ওয়াটসনকে দেশের এক মস্ত বিশ্ববিদ্যালয়ের শহরে 1895 খ্রিস্টাব্দে কয়েক সপ্তাহ কাটাতে হয়েছিল। সেখানের ঘটনাটা ছিল সামান্যই, কিন্তু তা থেকে অনেক কিছু শেখার ছিল। বিশ্ববিদ্যালয়ের নামটা না বলাই ভালো, এবং এমন কিছু প্রকাশ করতে চান না ওয়াটসন যাতে ঘটনাবলী কোনো বিশেষ অঞ্চলের বা কোনো বিশেষ মানুষের ব্যাপারে সূত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। হোমস তখন এক নিকটবর্তী লাইব্রেরির সাজানো বাড়িতে প্রচণ্ড পরিশ্রমের সঙ্গে গবেষণার কাজ করছিলেন। তার বিষয়বস্তু ছিল প্রাচীনকালের ইংল্যান্ডের সনদ। এখানেই এক সন্ধ্যায় এক পরিচিত ভদ্রলোক মিস্টার হিল্টন সোমস হোমসদের সঙ্গে দেখা করতে এলেন। মিস্টার হিল্টন নার্ভাস, একটুতেই উত্তেজিত হয়ে পড়েন। একটু অস্থির প্রকৃতির বলেই ওয়াটসন তাকে জানতেন, কিন্তু সেদিন উত্তেজনার বশে নিজেকে সামলে রাখতে পারছিলেন না। বোঝা গেল নিশ্চয়ই বিশেষ অস্বাভাবিক ব্যাপার কিছু ঘটেছে। মিস্টার হিল্টন তারপর নিজেকে একটু সামলে নিয়ে হোমসকে বললেন, সেন্ট লিউকে একটা বেদনাদায়ক ঘটনা ঘটে গেছে, আপনাকে একটু সময় দিতে হবে। হোমস বললেন, এই মুহূর্তে আমি সাংঘাতিক একটা কাজে ব্যস্ত আছি, আপনি বরং পুলিশে খবর দিন। হিল্টন বললেন, না না, তা একেবারেই সম্ভব নয়। আইনের সাহায্য একবার নিলে আর বেরিয়ে আসা যায় না। এই হলো সেই ধরনের একটা কেলেঙ্কারি, কলেজের সুনামের খাতিরে যার লোকসমাজে প্রকাশ একেবারেই চলে না। আপনার কর্মকুশলতা আর বিচার বুদ্ধির কথা সকলেই জানে, তাই এ বিষয়ে আপনাকে সাহায্য করা একমাত্র আপনার পক্ষেই সম্ভব। তাই আপনাকে আমার সবিনয় অনুরোধ, যথাসাধ্য চেষ্টা সাহায্য করুন। তখন অপ্রসন্নভাবে ঘাড় নেড়ে রাজি হলেন হোমস, আর মিস্টার হিল্টন উত্তেজনার অতিশয্যে তাড়াহুড়ো করে তার কাহিনী বর্ণনা করতে শুরু করলেন। প্রথমেই আপনাকে বলি মিস্টার হোমস, আমাদের ফোর্টেস্ক বৃত্তি পরীক্ষার কালই প্রথম দিন, এবং আমি হলাম অন্যতম পরীক্ষক। আমার বিষয় হলো গ্রিক। প্রথম দিনকার একটা প্রশ্ন হলো গ্রিক থেকে অনুবাদের এক দীর্ঘ নিবন্ধ, যা পাঠ্যপুস্তকের বহির্ভূত। নিবন্ধনটা প্রশ্নপত্রে মুদ্রিত, এবং সেটার জন্য যদি কোনো ছাত্র আগে থাকতেই তৈরি থাকে তাহলে তার বিশেষ সুবিধা, এবং এই কারণেই প্রশ্নটি প্রচুর গোপনীয়তার সঙ্গে রেখে দেওয়া হয়। আজ বেলা 3টা নাগাদ ছাপাখানা থেকে প্রুফ আসে। প্রশ্নটা হলো থুকিডাইডিসের একটা অধ্যায়ের অর্ধেকটা। সাবধানে আমাকে সেটা দেখতে হচ্ছিল, কারণ কোনো রকম ভুল থাকা চলবে না। বেলা 4:30টার মধ্যেও আমার প্রুফ দেখা শেষ হলো না। আমার এক অধ্যাপক বন্ধুর সঙ্গে চা খাওয়ার কথা ছিল। গেলাম সেখানে, প্রুফটা ডেস্কের উপর রেখে। নিচে আসতে 1 ঘন্টারও একটু বেশি সময় লেগেছিল। আপনি জানেন মিস্টার হোমস, আমাদের কলেজের ঘরগুলোর 2টো করে দরজা থাকে। ভিতরেরটা পশমি কাপড়ের আর বাইরেরটা ভারী শক্ত কাঠের। বাইরের দরজার সামনে যেতে পরম বিস্ময়ের সঙ্গে দেখলাম যে একটা চাবি সেখানে লাগানো আছে। পলকের জন্য মনে হলো হয়তো আমি চাবিটা ওখানে রেখে দিয়ে থাকব, কিন্তু পকেটে অনুভব করে দেখলাম না, সেটা যথাস্থানেই রয়েছে। এর একমাত্র ডুপ্লিকেটর চাবিটা ছিল আমার চাকর ব্যানিস্টারের কাছে। 10 বছর সে আমার কাছে আছে। সে নিঃসন্দেহে অতি সৎলোক। দরজার চাবিটা তারই বটে। সে আমার ঘরে এসেছিল জানতে আমি চা খাবো কিনা, আর বেরিয়ে যাবার সময় অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মতো চাবিটা দরজায় লাগিয়ে চলে গেছে। আমি বন্ধুর সঙ্গে চা খেতে বেরিয়ে যাবার পরপরই হয়তো সে এসে থাকবে। অন্য যে কোনো সময় তার এই কাজটা আদৌ মারাত্মক হতো না, কিন্তু আজ তার ফল হলো অত্যন্ত বিষময়। টেবিলের দিকে চোখ পড়া মাত্র বোঝা গেল কেউ এসেছিল, কারণ কাগজগুলো সব এলোমেলো করা হয়েছে। প্রুফ ছিল 3টে লম্বা সরু কাগজে একত্রে, কিন্তু তখন দেখলাম একটা মেঝেই পড়ে আছে, একটা জানালার কাছে টেবিলের ওপর, আর একটা যেখানে রেখেছিলাম সেখানেই। এই প্রথম হোমস একটু নড়াচড়া করে বসলেন। বললেন, মানে বলছেন প্রথমটা মেঝে?
দ্বিতীয়টা জানালার কাছে আর তৃতীয়টা যেখানে সেটা রেখেছিলেন, তাই তো? ঠিক তাই মিস্টার হোমস, কিন্তু জানি না কি আশ্চর্য উপায়ে আপনি তা জানতে পারলেন। হোমস বললেন, খুবই আকর্ষণীয় আপনার কাহিনী, বলে যান শুনি। মিস্টার হিল্টন পুনরায় বলতে শুরু করলেন, পলকের জন্য আমার মনে হলো নিশ্চয়ই হয়তো ব্যানিস্টার অত্যন্ত অন্যায়ভাবে আমার কাগজগুলো পরীক্ষা করেছে, কিন্তু যে রকম জোরের সঙ্গে সে অস্বীকার করলো তাতে আর আমার সন্দেহ রইল না যে সে সত্যি কথাই বলছে। আর যা সম্ভব হতে পারে তা হলো যেতে যেতে কেউ চাবিটা ওখানে দেখতে পেয়েছে এবং আমি নেই জানতে পেরে এসে কাগজগুলো দেখেছে। অনেক টাকার মামলায়, কারণ বৃত্তিটা মূল্যবান এবং কোনো অসৎ ছাত্রের পক্ষে সতীর্থদের উপর টেক্কা দেবার জন্য এই সুযোগ খানিকটা ঝুঁকি নেওয়া নিশ্চয়ই সম্ভব। ঘটনায় ব্যানিস্টার অত্যন্ত মুষড়ে পড়ে এবং যখন বুঝতে পারে যে নিঃসন্দেহে কাগজগুলোয় হাত দেওয়া হয়েছে, সে তখন প্রায় অজ্ঞান হয়ে পড়ে। একটুখানি ব্র্যান্ডি খাওয়াতে সে একটা চেয়ারে এলিয়ে পড়ল, আর আমি খুব যত্ন করে ঘরটায় পরীক্ষার ব্যস্ত হলাম। বুঝতে দেরি হলো না যে তালগোল পাকানো কাগজগুলো ছাড়াও তার উপস্থিতির জন্য অন্য চিহ্নও সে রেখে গেছে। জানালার কাছের টেবিলের উপর পেন্সিল কাটার অনেকগুলো টুকরো পড়ে আছে, একটা শীষের ভাঙা টুকরো পড়ে আছে সেখানে। বোঝাই যাচ্ছে শয়তানটা খুব তাড়াতাড়ি নকল করছিল, যার ফলে শীষটা ভেঙে যায়, আর তাই আবার তাকে পেন্সিলটা বাড়াতে হয়েছিল। হোমস বললেন, বাবা, চমৎকার। হিল্টন বলে চললেন, আমার একটা নতুন লেখার টেবিল আছে, তার উপরটা লাল চামড়ার। টেবিলের ওপরটা ছিল মসৃণ ও পরিষ্কার, কিন্তু তখন লক্ষ্য করলাম তার ওপরে প্রায় 3 ইঞ্চি লম্বা একটা পরিষ্কার কাটা দাগ রয়েছে। দাগটা আঁচড়ানোর দাগের মতো নয়। তারপর অন্য টেবিলের ওপর একটা ছোট ময়দার বা মাটির গোলা আর কাঠের গুঁড়োর মতো কি বস্তু এখানে ওখানে লেগে আছে। কোনো সন্দেহই নেই যে এসব চিহ্ন সেই করে গেছে, কাগজপত্রগুলো তছনছ করেছে। এমন কোনো পায়ের ছাপ বা অন্য কোনো চিহ্নই পাওয়া যায়নি যা থেকে অপরাধীকে শনাক্ত করা যেতে পারে। আমি ভেবে কুল কিনারা করতে পারলাম না। হঠাৎ একটা ভালো মতলব আমার মাথায় এলো। মনে পড়ল আপনি আমাদের শহরে এসেছেন, তাই সরাসরি আপনার কাছে চলে এলাম তদন্তের ভার আপনার উপর দিতে। আপনি আমায় সাহায্য করুন মিস্টার হোমস। বুঝতেই পারছেন আমি কেমন পরিস্থিতির মধ্যে পড়েছি। হয় আসল অপরাধীকে খুঁজে বার করতে হবে, নয়তো পরীক্ষা পিছিয়ে দিতে হবে যতদিন না নতুন প্রশ্নপত্র তৈরি হচ্ছে। এবং এরকম ব্যবস্থা করতে গেলে তার জন্য তো জবাবদিহি করতে হবে, আর তার মানেই একটা কলঙ্ক রটবে চারিদিকে। সে এক বিশ্রী কেলেঙ্কারি, যার ফলে শুধু কলেজটার নয়, বিশ্ববিদ্যালয়ের ওপরেও প্রতিক্রিয়া হবে। সবচেয়ে বড় কথা, আমি চাই ব্যাপারটার একটা মীমাংসা হোক বিবেচনার সঙ্গে, আর লোকে তা জানাজানি না হয়ে যাক। হোমস এতক্ষণ সব মন দিয়ে শুনছিলেন। বললেন, খুশি মনেই আমি আপনার মামলা হাতে নিচ্ছি, সাধ্যমতো সাহায্য করব। উঠে পড়ে ওভারকোটটা পরতে পরতে হোমস বললেন, মামলাটার মধ্যে কোনো আকর্ষণ নেই এমন কথা বলাটা ঠিক হবে না। আচ্ছা, প্রশ্নপত্রগুলো আপনার কাছে আসার পর কেউ কি আপনার ঘরে এসেছিল? হিল্টন বললেন, হ্যাঁ, কিশোর দৌলত রাশ এসেছিল। সে এক ভারতীয় ছাত্র, পরীক্ষা সম্বন্ধে 2-1 কথা জানতে এসেছিল। এই পরীক্ষায় কি সে দেবে? হ্যাঁ। আর সেই কাগজপত্রগুলো তখন আপনার টেবিলের উপরেই ছিল? হ্যাঁ, তবে যতদূর মনে হয় পাকানো অবস্থায় ছিল। কিন্তু তবুও ওটাকে প্রুফ বলে চেনা যাচ্ছিল তো? হ্যাঁ, তা হয়তো যাচ্ছিল। সে ছাড়া আর কেউ কি এসেছিল? না, ছাপাখানার লোক ছাড়া আর কেউ জানতো না। আপনার ভৃত্য ব্যানিস্টার কি জানতো? না, নিশ্চয়ই না, কেউ জানতো না। হোমস এবার গম্ভীর স্বরে বললেন, ব্যানিস্টার কোথায়? হিল্টন বললেন, বেচারা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিল। যখন আমি তড়িঘড়ি বেরিয়ে আপনার কাছে আসি, দেখে এসেছি তখনও সে চেয়ারে এলিয়ে পড়েছিল। হোমস এবার প্রশ্ন করলেন, আপনি কি দরজা খুলে রেখেই নিচে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? হিল্টন বললেন, তার আগে কাগজগুলো চাবি বন্ধ করে রেখে দিয়েছিলাম। হোমস তখন চেয়ারে আবার একটু নড়াচড়া করে নিলেন। তারপর বললেন, মিস্টার হিল্টন,
ভারতীয় ছাত্রটি যদি কাগজগুলোকে প্রশ্নপত্রের প্রুফ বলে মনে না করে, তাহলে বুঝতে হবে যে এখনই কেউ কাগজগুলোয় হাত দিয়েছিল, যে হঠাৎই এসে সে ওগুলো দেখতে পায়। ওগুলো কি তার ঠিক আন্দাজ করতে না পেরেই? হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। রহস্যজনক হাসি হাসলেন হোমস। বললেন, বেশ, দেখি আসা যাক তাহলে। এ তোমার এলাকার মামলা নয় ওয়াটসন, কারণ ব্যাপারটা শারীরিক নয়, মানসিক। তবে চাও তো সঙ্গে আসতে পারো। হোমসরা কলেজটির শ্যাওলা ধরা উঠোন পেরিয়ে গতিক ধরনের খিলানওয়ালা দরজাটা খুলতেই দেখা গেল ক্ষয় হয়ে যাওয়া একসার পাথরের সিঁড়ি। শিক্ষকটির ঘর নিচের তলায়। ঘটনাস্থলে যখন হোমসরা পৌঁছলেন তখন গোধূলি নেমে এসেছে। একটু থমকে দাঁড়ালেন হোমস। তারপর মনোযোগের সঙ্গে জানালাটা লক্ষ্য করতে লাগলেন। এগিয়ে গেলেন কাছে। তারপর পায়ের বুড়ো আঙ্গুলে ভর করে উঁচু হয়ে ঘরের মধ্যে তাকালেন। হিল্টন মাঝপথে হঠাৎ বললেন, নিশ্চয়ই সে দরজাটা দিয়ে ঢুকেছিল, কারণ এছাড়া আর ঢোকবার উপায় নেই, কেবল শাঁসির ফাঁক দিয়ে ছাড়া। হোমস মুচকি হেসে বললেন, হিল্টনের দিকে তাকিয়ে, ও তাই নাকি? বেশ, আর যখন কিছু এখানে দরকার নেই, তাহলে এখন ভেতরে যাওয়া যাক। বাইরের দরজাটা চাবি দিয়ে খুলে অধ্যাপক হিল্টন হোমসদের ভেতরে নিয়ে গেলেন। প্রবেশপথের সামনেই ওয়াটসন ও হিল্টন দাঁড়িয়ে রইলেন। হোমস কার্পেটটা পরীক্ষা করছিলেন। তারপর একটু গম্ভীর হয়ে কিছুক্ষণ চুপ থাকবার পর বললেন, আচ্ছা, আপনার ভৃত্যটি এতক্ষণ নিশ্চয়ই সুস্থ হয়ে গেছে। আপনি তো তাকে একটা চেয়ারে বসিয়ে রেখে গিয়েছিলেন। কোন চেয়ারটা সেটা? অধ্যাপক বললেন, ওই জানালার কারে চেয়ারটায়। হোমস এবার বললেন, ও, এই ছোট টেবিলটার কাছের চেয়ারটায়? আচ্ছা, এবার আপনি আসুন। কার্পেটটা যা দেখার দেখা হয়েছে, এবার পরীক্ষা করা যাক ছোট টেবিলটা। অবশ্য ব্যাপারটা খুবই পরিষ্কার। লোকটি প্রবেশ করে, তারপর মাঝের টেবিল থেকে কাগজগুলো তুলে নেয় একটা একটা করে। তারপর সেগুলো নিয়ে জানালার কাছের টেবিলটায় যায়, কারণ সেখানে বসলে সে আপনার বারান্দা দিয়ে আসা দেখতে পাবে এবং তখন পালাবার সুযোগ পাবে। হিল্টন বললেন, তা কি করে সম্ভব? আমি যে ঢুকেছিলাম পাশের দরজা দিয়ে। হোমস বললেন, তাই তো? তা বেশ বেশ, আচ্ছা দেখি তো প্রুফ তিনটে। কোনো আঙ্গুলের ছাপ নেই তো? ধরা যাক এই প্রথমে এটা নিয়ে নকল করে। যথাসম্ভব সংক্ষেপে লিখলেও এর জন্যে কত সময় লাগতে পারে? মিনিট 15-র কম নয় নিশ্চয়ই। আবার এটা ফেলে দিয়ে পরেরটা ধরে, সেইটাই মাঝামাঝি পর্যন্ত যখন সে পৌঁছে, এমন সময় আপনি ফিরে আসায় তাকে খুব তাড়াতাড়ি পালিয়ে যেতে হয়। এত তাড়াতাড়ি যে কাগজগুলো ঠিক জায়গায় রেখে দেবারও সময় ছিল না, যে জন্যে আপনি বুঝতে পারলেন যে কাগজগুলোয় হস্তক্ষেপ করা হয়েছে। আচ্ছা, ঘরে ঢুকবার সময় দ্রুত পায়ে চলে যাওয়ার শব্দ পাননি আপনি? হিল্টন বললেন, কই না তো। হোমস মন্তব্য করলেন, এত তাড়াতাড়ি তাকে লিখতে হচ্ছিল যে পেন্সিলের শিশি ভেঙে গেল। দেখছেনই তো, তাই আবার শীষ বাড়াতে হয়েছিল। ব্যাপারটা কৌতূহল জাগায় ওয়াটসন। আর পেন্সিলটা সাধারণ পেন্সিল নয়, প্রায় সাধারণ পেন্সিলের মাপের নরম শীষওয়ালা পেন্সিল, ঘন নীল রঙের। পেন্সিলের যেটুকু ছিল তা মাত্র 1.5 ইঞ্চির মতো। এহেন একটা পেন্সিলের সন্ধান পেয়ে গেলেই তাহলেই অপরাধীকে পাওয়া যাবে। আর একটা কথা মনে হচ্ছে, অপরাধীর একটা ভোঁতা ছুরিও আছে। মিস্টার হিল্টন এত সব বিশ্লেষণে দিশাহারার মতো হয়ে পড়লেন। বললেন, আর সব যুক্তি না হয় বুঝলাম, কিন্তু পেন্সিলের দৈর্ঘ্যের ব্যাপারটা। একটা ছোট কাঠের টুকরো হোমস তুলে ধরে, তাতে NN এই অক্ষর দুটো রয়েছে, আর তারপর খানিকটা কাঠ। বললেন, দেখছেন তো? না, এখনও ঠিক বুঝতে পারছি না। ওয়াটসন, সবসময় আমি তোমার উপর অন্যায় করেছি, অন্যরাও আছে। এই NN কি হতে পারে? এ হলো একটা কথার শেষ। আমরা জানি পেন্সিল যারা তৈরি করে তাদের মধ্যে সবচেয়ে বেশি নাম জোহান ফেভারের। সুতরাং এটা কি স্পষ্ট নয় যে এই জোহান কথাটার পরে যতটুকু জায়গা আছে, পেন্সিলটা ততটুকুতেই দাঁড়িয়েছে? ছোট টেবিলটা হোমস এমনভাবে রাখলেন যাতে ইলেকট্রিক আলোটা তির্যকভাবে সেটার উপরে পড়ে। তারপর বললেন,
আশা করেছিলাম কাগজটা যদি বিশেষ পাতলা হয় তাহলে লেখার দাগ টেবিলের মসৃণ উপরিভাগটার উপর পড়তে পারে, কিন্তু তা পড়েনি। আর কিছু জানবার নেই। এবার দেখা যাক মাঝের টেবিলটা। এই যে ছোট জিনিসটা, এটাকেই আপনি কালো বস্তু বলে উল্লেখ করেছিলেন। দেখছি খানিকটা পিরামিডের আকৃতির, আর মাঝখানটা চিত্তাকর্ষক ব্যাপার। আর এই যে কাটার দাগ, রীতিমতো চিড় খেয়ে গেছে দেখছি। প্রথমটা সামান্য আঁচড়ের মতো, শেষ পর্যন্ত অনেক গভীর হয়ে বসেছে। এমন একটা মামলায় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে আমি খুবই কৃতজ্ঞ, মিস্টার হিল্টন। আচ্ছা, ওই দরজাটা দিয়ে কোথায় যাওয়া যায়? হিল্টন বললেন, ওটা দিয়ে আমি শোবার ঘরে যাই। হোমস জিজ্ঞাসা করলেন, এই ব্যাপারের পর কি আপনি ওখানে গিয়েছিলেন? না, সোজা আপনার কাছেই গিয়েছিলাম। ওয়াটসন একটু এদিক ওদিক তাকিয়ে ঘরটা দেখলেন। কি চমৎকার সেকেলের ধরনের ঘরটা। একটু দেরি করুন, মেঝেটা আগে পরীক্ষা করে দেখি, তারপর আসবেন। না, কিছুই তো দেখছি না। আচ্ছা, এই পর্দাটা এদিক ওদিকে আপনি জামা কাপড় রাখেন? কাউকে যদি বাধ্য হয়ে লুকোতে হয় তাহলে ওখানেই যাবে সে, কারণ ঘরটা বেজায় নিচু আর আলনাটা বেজায় সরু। নিশ্চয়ই কেউ নেই ওখানে। হোমস যখন পর্দাটা সরালেন তার হাবভাবের মধ্যে খানিকটা শক্ত ভাব লক্ষ্য করে আমার মনে হয়েছিল জরুরি কোনো কিছু তিনি ওখানে আশা করেছিলেন। সেখানে 3-4টে পোশাক ছাড়া আর কিছু দেখা গেল না। পোশাকগুলি লম্বা একটা রডে ঝুলানো ছিল। সেখানে বারবার কি যেন খুঁজছিলেন হোমস। তারপর হঠাৎ ঝুঁকে পড়ে বিস্মিত স্বরে বললেন, আরে এটা কি? জিনিসটা ছিল পিরামিড আকারের একটা কালো বস্তু, অবিকল টেবিলের ওপরের সেইটার মতো। ইলেকট্রিক বাতির সামনে হোমস সেটা হাতের চেটোর উপর ধরলেন। মিস্টার হিল্টন, আপনার আগন্তুক যেমন আপনার বসার ঘরে যেমন, ঠিক তেমনই সূত্র রেখে গেছেন আপনার শোবার ঘরেও। হিল্টন বললেন, সেটা তার কি দরকার হয়েছিল? হোমস বললেন, সেটা তো খুবই স্পষ্ট। যেদিক দিয়ে আপনি আসবেন ভেবেছিল সেদিক দিয়ে না আসায় সে আগে থেকে সাবধান হতে পারেনি, টেরই পায়নি যতক্ষণ না আপনি একেবারে দরজার কাছে না পৌঁছেছেন। তখন আর উপায় না দেখে যেগুলোর জন্য ধরা পড়ার সম্ভাবনা সেগুলো হাতেই তুলে নিয়ে সে তাড়াতাড়ি আপনার শোবার ঘরে চলে গিয়েছিল আত্মগোপন করতে। হায় ঈশ্বর! হিল্টন বললেন, তাহলে কি আপনি বলতে চান যে এতক্ষণ আমি ব্যানিস্টারের সঙ্গে এই ঘরে কথা বলছিলাম ততক্ষণ সে ওখানে বন্দী হয়েছিল? যদি তা জানতে পারতাম। কিন্তু আরও তো একটা সম্ভাবনা থাকতে পারে। আপনি হয়তো আমার শোবার ঘরের জানালাটা পরীক্ষা করে দেখেননি, মিস্টার হোমস। জাফরি কাটা তার পাল্লাগুলো ফ্রেম শীষের, আলাদা আলাদা 3টে জানালা। সেগুলোর একটা কবজা আছে। কোনো মানুষের পক্ষে সেখান দিয়ে গলে যাওয়া সম্ভব। সেখান থেকে বারান্দার একটা কোণ চোখে পড়ে, এবং কোনো কোনো জায়গা থেকে চোখে পড়ে না। হয়তো সে এখান দিয়েই প্রবেশ করেছে আর শোবার ঘরের ভেতর দিয়ে যাবার সময় নিদর্শন রেখে গেছে, আর দরজাটা খোলা পেয়ে সেখান দিয়ে বেরিয়ে গেছে। অধৈর্য হয়ে হোমস মাথা নেড়ে বললেন, কাজের কথা। এবার আসুন। আপনি একটু আগেই বললেন 3টে ছাত্র এই সিঁড়ি ব্যবহার করে আর আপনার ঘরের সামনে দিয়েই যাতায়াত করে, তাই তো? হ্যাঁ, এবং তারা 3জনই এই পরীক্ষা দিচ্ছে। অতএব এই 3জনের মধ্যে কি একজনকে সন্দেহ করা যেতে পারে? মিস্টার হিল্টন ইতস্তত করতে করতে বললেন, বড় অস্বস্তিতে ফেললেন প্রশ্নটা করে। যেখানে প্রমাণ বলতে কিছু নেই সেখানে সন্দেহ করাটা কি উচিত? হোমস বললেন, আরে শুনি না সন্দেহের কথাটা। প্রমাণের সন্ধান পরে করা যাবে। হিল্টন বললেন, বেশ, এই 3টি ছাত্রের চরিত্র সম্পর্কে সংক্ষেপে কয়েকটা কথা বলছি। দোতলায় থাকে গিলক্রিস্ট, ছাত্র হিসেবে খুবই ভালো, খেলোয়াড় হিসেবেও। কলেজের টিমে ক্রিকেট খেলে এবং হার্ড লস রেসে আর লং জাম্পে কলেজ ব্লু পেয়েছে। চমৎকার পুরুষালী চেহারা তার। তার বাবা ছিলেন কুখ্যাত স্যার জাবেজ গিলক্রিস্ট। রেসের মাঠে তিনি সর্বশান্ত হয়ে যান। ছেলেটিকে খুবই অর্থকষ্টে ফেলে তিনি মারা যান। কিন্তু ছেলেটি খুবই খাটিয়ে, আশা করা যায় একদিন সে উন্নতি করবে ও নিজের পায়ে দাঁড়াবে। 3 তলায় থাকে ভারতীয় ছাত্র দৌলত রাস। ছেলেটি একটু চাপা, তার মনের কথা বোঝা শক্ত। লেখাপড়ায় সে ঠিক পাল্লা দিয়েই চলে, কিন্তু গ্রিকে সে খুব কাঁচা। ছেলেটি স্থতধী,
বুদ্ধিমান ও শান্ত, গুছিয়ে কাজ করে। আর উপরতলায় থাকে মাইকেল ম্যাকলরেন, অত্যন্ত বুদ্ধিমান সে। যখন পড়াশোনায় মন দেয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বুদ্ধিমান ছাত্রের পরিচয় দেয় সে। কিন্তু তাহলে হবে কি, ছেলেটা খামখেয়ালি ও এলোমেলো স্বভাবের, কেবলই ফাঁকি দিয়ে এসেছে। এই পরীক্ষাটাকে তার ভয় হবার কথা। হোমস বললেন, তাহলে কি আপনার সন্দেহ তারই ওপর পড়ে? হিল্টন বললেন, ঠিক অমন কথা বলতে আমার সংকোচ হয় মিস্টার হোমস। তবে এই 3 জনের মধ্যে বলতে গেলে এহেন কাজ যদি কারো পক্ষে সম্ভব হতে পারে তো সেও। বেশ, এবার মিস্টার হিল্টন, আপনার ভৃত্যের ব্যানিস্টারের সঙ্গে একটু দেখা করব। লোকটি বেটে খাটো, তার মুখ সাদা, দাড়ি গোঁফ কামানো, বয়স 50। এখানকার শান্ত জীবনযাত্রার মধ্যে এই আকস্মিক আলোড়ন তখনও সে সামলে উঠতে পারেনি। তার পুরুষ্ট মুখে নার্ভাস মনের পরিচয়, আঙ্গুলগুলোর মধ্যেও অস্থিরতা। তার মনিব বললেন, এই বিশ্রী ব্যাপার নিয়ে আমরা তদন্ত করছি ব্যানিস্টার। হোমস বললেন, তুমি তো চাবিটা দরজাতেই রেখে চলে গিয়েছিলে, তাই না? আগে হ্যাঁ, ভৃত্যটির সংক্ষিপ্ত উত্তর। হোমস বললেন, ঠিক যেদিন কাগজগুলো আসে সেই দিন এমন ভুলটা হওয়া অস্বাভাবিক ব্যাপার নয় কি? আগে ভারী দুঃখের ব্যাপার, তবে আমার আরও 2-1বার এমন হয়েছে, ভৃত্যটি কাচুমাচু মুখে বলল। হোমস পুনরায় বললেন, কয়টার সময় তুমি এই ঘরে এসেছিলে? বেলা প্রায় 4:30 সময়। ওই সময় আমার মনিব চা খেয়ে থাকেন। যখন দেখলাম আমার মনিব নেই, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসি তখন। হোমস এবার গম্ভীর স্বরে বললেন, টেবিলের ওপর এই কাগজগুলো তুমি দেখেছিলে? আগে না, একেবারেই না, ভৃত্যটি থতমত খেয়ে বলল। চাবিটা তুমি কি মনে করে ওখানে রেখে এসেছিলে? আগে আমার হাতে চায়ের ট্রে ছিল, গিয়েছিলাম ফিরে এসে চাবিটা নিয়ে যাব বলে, কিন্তু তারপর ভুলে যাই। হোমস জিজ্ঞাসা করলেন, বাইরের দরজাটায় কি কোনো স্প্রিং আছে? আগে না, ভৃত্যটি বলল। দরজাটা তাহলে সমস্ত সময় খোলা ছিল? আগে হ্যাঁ। মিস্টার হিল্টন ফিরে এসে তোমাকে ডাকেন, তুমি তখন অত্যন্ত বিচলিত হয়ে উঠেছিলে, তাই না? আগে হ্যাঁ, এত বছর আমি এখানে আছি, এমন একটা ব্যাপার আর এখনো হয়নি। আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। হোমস বললেন, হ্যাঁ সেরকমই তো শুনলাম। তা শরীর যখন খারাপ লাগছিল তখন কোথায় ছিলে? কেন, এখানে, এই ঘরে। ভৃত্যটি আমতা আমতা করে বলল। হোমস বললেন, ব্যাপারটা একটু অদ্ভুত, কারণ তুমি বসেছিলে ওই কোণের চেয়ারটায়। তা এই চেয়ারগুলো পার হয়ে ওখানে গিয়ে বসেছিলে কেন? আগে তা বলতে পারি না, কোথায় বসেছি তাতে আর কি আসে যায় স্যার। হিল্টন বললেন, মনে হয় না মিস্টার হোমস ও এ বিষয়ে এর বেশি কিছু আর বলতে পারবে। ওর মুখ চোখ তখন মরার মতো হয়ে উঠেছিল। মনিব চলে যাবার পর তুমি এখানে থেকে গিয়েছিলে? হোমস জিজ্ঞাসা করলেন। ভৃত্যটি বলল, মাত্র 2-1 মিনিটের জন্যে। তারপর দরজায় চাবি দিয়ে আমার ঘরে চলে যাই। কাকে তোমার সন্দেহ হয়? হোমস তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করলেন। আগে আমি তা সাহস করে বলতে পারবো না। আমি চাকর বাকর মানুষ। আমার মনে হয় না এই বিশ্ববিদ্যালয়ে এমন একজনও থাকতে পারে যে এমন অন্যায় কাজ করতে পারে। এ আমি বিশ্বাস করতে পারি না স্যার। ঠিক আছে, ধন্যবাদ। হোমস বললেন, আচ্ছা আরেকটা কথা, ওই যে 3 জন ছাত্রের তুমি কাজ করো, ওদের কারো কাছে এই ব্যাপারটা বলনি তো? আগে না, একটি কথাও না, ভৃত্যটি সহজভাবেই বলল। ওদের কারো সঙ্গে দেখাও করনি কেমন, তাই তো? আগে না, ভৃত্যটি বললেন। ঠিক আছে মিস্টার হিল্টন, এরপর আমরা বারান্দাটা একটু ঘুরে আসি, চলুন। আর হ্যাঁ, আপনার 3টে পাখি তো যে যার বাসায় এখন, তাই না? হোমস বললেন, উপর দিকে তাকিয়ে। কিন্তু এ কি, ওদের মধ্যে একজন যে খুব অস্থির হয়ে পড়েছে দেখছি। আরে, ভারতীয় ছাত্রটিকে দেখা যাচ্ছে সে ঘরের মধ্যে অস্থির হয়ে পায়চারি করছে। হোমস বললেন, ওদের প্রত্যেকের ঘরে একটু উকি দিয়ে দেখতে চাই। সেটা কি সম্ভব মিস্টার হিল্টন? হিল্টন বললেন, না না, অসুবিধের কি আছে, চলুন চলুন, আমি নিজেই আপনাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ওগুলো কলেজের সবচেয়ে পুরনো ঘর, দর্শনার্থীরা এসেই থাকেন এদিকে। গিলক্রিস্টের ঘরে কড়া নাড়ার সময় হোমস ফিসফিস করে হিল্টনকে বললেন,
কিন্তু পরিচয়টা দেবেন না দয়া করে। কিছুক্ষণের মধ্যে একটি লম্বা স্বর্ণ রঙের ছিপছিপে তরুণ দরজা খুলে হোমসদের স্বাগত জানালো। যখন শুনল কেন আমরা এসেছি, মধ্যযুগীয় স্থাপত্যের অদ্ভুত কয়েকটা গৃহস্থালী সামগ্রী সেখানে, এবং সেগুলোর একটা হোমসকে এমনই আকর্ষণ করলো যে তার খুব ইচ্ছে হলো সেটা তার নোটবুকে এঁকে নেন। হঠাৎ পেন্সিলের শীষ ভেঙে গেল। তখন ছেলেটির কাছ থেকে তার পেন্সিলটা চেয়ে নিলেন, আর তারপর একটা ছুরি চেয়ে নিলেন নিজের পেন্সিলটা বাড়িয়ে নেবার জন্যে। সেই একটা ব্যাপার ঘটল ভারতীয় ছাত্রটির ঘরে। ছেলেটি ছোটোখাটো, তবে নাকটা উঁচু, চাপা স্বভাবের। বাঁকা চোখে সে ওয়াটসনের দিকেও তাকাচ্ছিল। হোমসের স্থাপত্য বিষয়ক অনুসন্ধিৎসা যখন শেষ হলো, বোঝা গেল খুশি হয়েছে সে। মনে হলো না এই ক্ষেত্রেও হোমস কোনো সূত্র পেয়েছেন। কিন্তু তৃতীয়বার ওয়াটসনের চেষ্টা ব্যর্থ হলো। শব্দ করলেও দরজাটা খুলল না। কেবল কিছু গালাগাল ছাড়া আর কিছুই সেই ঘর থেকে শোনা গেল না। না, যেই হও তোমরা, আমি কেয়ার করি না, গোল্লায় যাও তুমি, অত্যন্ত ক্রুদ্ধ স্বর শোনা গেল। কাল পরীক্ষা, যেই আসুক আমি সাড়া দেব না। ভারী রুক্ষ ছেলেটি। সিঁড়ি দিয়ে নামতে নামতে রাগে জ্বলে উঠে মিস্টার হিল্টন বললেন, অবশ্য ও বুঝতে পারেনি যে হোমস দরজায় শব্দ করেছে, কিন্তু তাহলেও ব্যবহারটা অত্যন্ত অভদ্রজনিত হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে প্রচুর সন্দেহের উদ্রেক করেছে। হোমস ভারী অদ্ভুত একটা প্রশ্ন করলেন, বলতে পারেন ওর উচ্চতা কত? হিল্টন বললেন, ঠিক বলতে পারবো না মিস্টার হোমস, তবে ও ভারতীয়টির থেকে লম্বা আর গিলক্রিস্টের থেকে খাটো, 5.5 ফুটের মতো হবে মনে হয়। হোমস মন্তব্য করলেন, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা মিস্টার হিল্টন, বিদায়। এই কথায় মিস্টার হিল্টন বিস্ময়ে হতবাক, প্রায় চিৎকার করে উঠলেন তিনি। বললেন, বলেন কি মিস্টার হোমস, এভাবে আচমকা আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে যাবেন? আপনি পরিস্থিতির গুরুত্বটা ঠিক বুঝতে পারছেন না। কাল পরীক্ষা, আজই আমাকে কোনো বিশেষ ব্যবস্থা নিতে হবে। একটা পরীক্ষার প্রশ্নপত্র এভাবে ফাঁস হয়ে গেছে, এই অবস্থায় তো আর পরীক্ষা চলতে দিতে পারি না। আমাকে ব্যবস্থা তো একটা করতেই হবে। হোমস বললেন, আচ্ছা মিস্টার হিল্টন, তাই হবে। হোমস যাবার সময় হিল্টনকে আশ্বস্ত করে বলে গেলেন, কোনো ভাবনা নেই মিস্টার হিল্টন, নিশ্চয়ই কোনো উপায় বার করা সম্ভব হবে। এই কালো পিরামিডের মতো বস্তুটা নিয়ে যাচ্ছি, আর এই পেন্সিলের কাঠের টুকরোগুলো বিদায়। বারান্দার অন্ধকারের মধ্যে এসে হোমসরা পুনরায় জানালাগুলোর দিকে তাকিয়ে দেখলেন। ভারতীয় ছাত্রটি তখনও সমানে পায়চারি করে চলেছে। বাকি দুইজনকে দেখা গেল না। বড় রাস্তায় পৌঁছতেই হোমস জিজ্ঞাসা করলেন, কেমন বুঝছো ওয়াটসন? দিব্যি ছোটোখাটো একটা মামলা, তাই না? 3 তাসের খেলার মতো, কি বলো? ওই 3 জন, ওদেরই একজনের কীর্তি এটা। আচ্ছা বলো তো সে কে? ওয়াটসন বললেন, ওপরতলায় ওই গালাগালি দেওয়া ছেলেটি, আর সেই সবচেয়ে পড়াশোনায় খারাপ। ভারতীয় ছাত্রটিও খুব চতুর। কেন সে সমস্তক্ষণ অমন পায়চারি করে চলেছে? হোমস বললেন, ওটা কিছু নয়, কোনো কিছু মুখস্থ করার সময় অনেকেই ওরকম করে থাকে। ওয়াটসন বললেন, কিন্তু ভারী অদ্ভুত চোখে সে আমাদের দিকে তাকিয়েছিল। হোমস বললেন, তুমিও তাই করতে, যদি পরীক্ষার আগের দিনে, যখন এক মুহূর্ত সময় অত্যন্ত মূল্যবান, এতগুলো লোক তোমার ঘরে যদি ঢুকে পড়তো। ওর ব্যবহারের মধ্যে আমি কিছু দেখছি না। তাছাড়া ওর পেন্সিল বা ছুরি এসবও ঠিকই আছে, কিন্তু আমার যত খটকা এই লোকটাকে নিয়ে। কোন লোকটা? ওয়াটসনের প্রশ্ন। আর চাকরটাকে তো অত্যন্ত খাঁটি বললেই মনে হয়। হোমস বললেন, আমারও তাই মনে হয়, আর খটকার কারণটাও তাই। যে লোক কমন খাঁটি, কেন সে? আরে এই তো বেশ একটা মণিহারির দোকান, এসো এখান থেকে আমরা তদন্ত শুরু করি। ওই অঞ্চলে ভালো মণিহারির দোকান বলতে ওখানে ছিল 4টি। প্রত্যেকটিতেই হোমস তার পেন্সিলের কাঠের টুকরো দেখিয়ে বললেন, অবিকল অমন একটা পেন্সিলের জন্য তিনি খুব ভালো দাম দিতে রাজি। কিন্তু সকলেই বলল ও পেন্সিলে ঠিক সাধারণ মাপের নয়, যে জন্যে দোকানে রাখা হয় না, তবে অর্ডার পেলে আনিয়ে দিতে পারি। এই ব্যাপারে বিফল হয়ে কিন্তু হোমস মন খারাপ করলেন না। কাঁধে ঝাঁকি দিয়ে হালকাভাবে নিলেন ব্যাপারটা। বললেন, হলো না ওয়াটসন, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় সূত্র, তাতেই আমাদের হতাশ হতে হলো। যাই হোক, ওটা বাদ দিয়েও আমরা এই মামলার নিষ্পত্তি করতে পারবো। আরে কি সর্বনাশ, 9টা যে বাজে।
অথচ কর্ত্রী কড়াইশুটির তরকারির লোভ দেখিয়ে খুব বড় গলায় বলেছিল 7:30টায় ডিনারে আসতে। সত্যি ওয়াটসন, তোমার উঠে যাওয়ার নোটিশ দেবে, আর সেই সঙ্গে আমারও পতন হবে। তবে ভরসায় এই তার আগেই আমাদের এই নার্ভাস শিক্ষকের, তার অসাবধানী ভৃত্যের আর এই 3 উৎসাহী ছাত্রের রহস্যের কিনারা হয়ে যাবে। সেদিন রাত্রে হোমস এই মামলা সম্বন্ধে টু শব্দটিও করলেন না, তবে দেখা গেল রাতে ডিনার খাবার পর চিন্তায় ডুবে রয়েছেন। সকালবেলা 8টে নাগাদ যখন হোমস ওয়াটসনের কাছে এলেন, তখন ওয়াটসনের প্রাতরাশ খাওয়া হয়ে গেছে। হোমস বললেন, ওয়াটসন, সেন্ট লিউকস যাওয়ার সময় হয়েছে। খুব অস্বস্তির মধ্যে মিস্টার হিল্টনকে থাকতে হবে। যদি না থাকি তাকে ইতিবাচক কিছু একটা বলতে পারছি। ওয়াটসন বললেন, ইতিবাচক কিছু কি তুমি পেয়েছ? মনে তো হচ্ছে। হোমসের সংক্ষিপ্ত উত্তর, হ্যাঁ ওয়াটসন, রহস্যের সমাধান আমি করেছি। ওয়াটসন বললেন, কিন্তু নতুন সাক্ষ্য প্রমাণ তুমি এর মধ্যে কোথায় কি পেলে? হোমস বললেন, আরে শুধু শুধুই কি আমি অসময় ভোর 6টায় সময় জেগে উঠেছি? এই সময়টা প্রচুর খাটতে হয়েছে, আর হাঁটতে হয়েছে অন্তত 5 মাইল। আর এই দেখো কি পেয়েছি। হাতটা খুলে দেখালেন হোমস। কালো পিরামিডের আকারের ওই রকম 3টি বস্তু হোমসের হাতের চেয়ারটোয়। ওয়াটসন বললেন, আর কাল তো 2টো পেয়েছিলে। হ্যাঁ, আরেকটা পেয়েছি আজ সকালে। হোমস বললেন, এ কথার যুক্তি তুমি নিশ্চয়ই মানবে যে তৃতীয়টা যেখান থেকে এসেছে, প্রথম আর দ্বিতীয়টাও এসেছে সেই জায়গা থেকেই। কি বলো? চলো এখন গিয়ে মিস্টার হিল্টনকে তার দুর্ভাবনা থেকে রেহাই দেওয়া যাক। হিল্টনের কাছে যখন হোমসরা পৌঁছলেন, তখন দেখা গেল তিনি দুশ্চিন্তায় ছটফট করছিলেন। পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, অথচ এখনও তিনি ঠিক করতে পারেননি ব্যাপারটা কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন, না অপরাধীটিকে এই মূল্যবান বৃত্তি পরীক্ষায় বসতে দেবেন। উত্তেজনায় তিনি এতই অভিভূত হয়ে পড়েছিলেন যে তিনি দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারছিলেন না। তাই 2 হাত বাড়িয়ে দৌড়ে এলেন হোমসকে দেখা মাত্রই। বলে উঠলেন, ঈশ্বরকে ধন্যবাদ, আপনি এসে গেছেন। ভেবেছিলাম আপনি হয়তো হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন। বলুন এখন কি করব? পরীক্ষা হবে তো ঠিক? হোমস ছোট্ট করে বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এই শয়তানটা। হিল্টনের ঠোঁট দাঁত চেপে রইল। সে পরীক্ষায় বসবে না, হোমস দৃঢ় স্বরে বললেন। হিল্টন বললেন, জানতে পেরেছেন সে কে? হোমস বললেন, তাই তো মনে করি। ব্যাপারটা যদি গোপন রাখতে হয় তাহলে আমাদের নিজেদের হাতে খানিকটা ক্ষমতা নিতে হবে। একটা ছোট বিচার সভার আয়োজন করতে হবে। আপনি ওখানে বসুন মিস্টার হিল্টন, আর তুমি ওয়াটসন ওইখানে বসো, আর আমি বসবো মাঝখানের ওই ইজি চেয়ারটায়। এখন নিশ্চয়ই অপরাধী এইভাবে আমাদের দেখে তার অপরাধী বিবেক নিয়ে আতঙ্কিত হয়ে উঠবে। ভৃত্য ব্যানিস্টার ঘরে ঢুকে বিচার সভার মতো পরিস্থিতি করে একটু পিছিয়ে গেল। হোমস ভৃত্যটিকে বললেন, দরজাটা বন্ধ করে দাও তো। আচ্ছা ব্যানিস্টার, গতকালের ঘটনা সম্বন্ধে এবার সত্যি কথাটা বলে ফেলো দেখি। এই কথায় তার মাথার চুলের গোড়া পর্যন্ত খাড়া হয়ে গেল। বলল, আগে স্যার, আমি তো সবই বলেছি আপনাকে। হোমস ধমকের স্বরে বললেন, আর কিছু বলার নেই তোমার? ভৃত্যটি বলল, আগে না, কিছুই বলার নেই। হোমস বললেন, তাহলে আমি কয়েকটা কথা বলি। কাল যখন তুমি ওই চেয়ারটায় বসেছিলে, তোমার কি কোনো উদ্দেশ্য ছিল তোমার শরীর দিয়ে কোনো কিছু জিনিস আড়াল করা, যা থেকে বোঝা যেত যে ঘরে কে আছে? ব্যানিস্টারের মুখটা অত্যন্ত ফ্যাকাশে হয়ে গেল। বলল, আগে না, কখনো না। আচ্ছা, ও একটা কথার কথা, অম্লানভাবে বললেন। হোমস, সরাসরি স্বীকার করছি, এ আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু তা হলেও এটা আমার কাছে সম্ভব বলেই মনে হয়েছিল যে যে মুহূর্তে মিস্টার হিল্টন ঘর থেকে বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তুমি লুকিয়ে থাকা লোকটিকে ছেড়ে দিয়েছিলে। ব্যানিস্টার শুকনো ঠোঁটটা চেটে নিয়ে বলল, না স্যার, কেউ লুকিয়েছিল না। বড় দুঃখের কথা ব্যানিস্টার। হোমস বললেন, এ পর্যন্ত হয়তো তুমি সত্যি বলেছ, এবার কিন্তু মিথ্যা বললে। বিষাদ গম্ভীর একটা সুতীব্র প্রতিবাদে লোকটার মুখমণ্ডল শক্ত হয়ে উঠল। বলল, না স্যার, কেউ ছিল না। হোমস বললেন, তাহলে আমি বুঝবো তুমি আমাকে কোনো খবরই দিতে চাও না। আচ্ছা, এই ঘর থেকে তুমি যাও। দাঁড়াও,
গিয়ে ওখানে ওই শোবার ঘরের কাছের দরজাটায় দাঁড়াও। আচ্ছা মিস্টার হিল্টন, আপনি যদি কষ্ট করে গিলক্রিস্টের ঘরে গিয়ে তাকে এখানে ডেকে নিয়ে আসেন। পর মুহূর্তেই ছাত্রটিকে নিয়ে হিল্টন ফিরে এলেন সেখানে। সুন্দর পুরুষালী চেহারা, লম্বা আর ছিপছিপে আর চটপটে, চলাফেরায় চঞ্চলতার ভাব, মুখের অভিব্যক্তি প্রফুল্লতার সরলতা। উদ্বিগ্ন নীল চোখে সে তাকালেও প্রত্যেকের হতভম্ব ভাব ফুটে উঠল। হোমস বললেন, দরজাটা বন্ধ করে দাও তো। আচ্ছা গিলক্রিস্ট, তোমার মতো একজন সম্ভ্রান্ত মানুষের পক্ষে কি করে অমন একটা কাজ করা সম্ভব হলো? বেচারা টলে গেল পেছনের দিকে, তারপর আতঙ্ক আর ভর্ৎসনার দৃষ্টিতে ব্যানিস্টারের দিকে তাকালো। ব্যানিস্টার তখন বলে উঠল, না স্যার, না মিস্টার গিলক্রিস্ট, আমি কিছুই ফাঁস করিনি, একটি কথাও না। হোমস বললেন, না, এতক্ষণ করনি বটে, কিন্তু এইমাত্র করলে। কিন্তু গিলক্রিস্ট, এখন তুমিও নিশ্চয় বুঝতে পারছো এই কথার পর তোমার আর পার পাবার উপায় নেই। এখন তোমার একমাত্র পথ হচ্ছে খোলাখুলিভাবে সব স্বীকার করা। মুহূর্তের জন্যে গিলক্রিস্ট হাত তুলে মুখের ভাব সহজ করার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পর মুহূর্তে টেবিলের পাশে হাঁটু গেড়ে বসে দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। করুণা মিশ্রিত কণ্ঠে হোমস তখন বললেন, ঠিক আছে ঠিক আছে, ভুল তো মানুষই করে থাকে, এবং কেউ তোমার নির্মম অপরাধী হিসেবে সাব্যস্ত করবে না। হয়তো তোমার পক্ষে সহজ হবে যদি আমি তোমার মাস্টার মশাইকে ঘটনাটা পরপর বলে যাই। ভুল হলে শুধরে দেবে, কেমন? ঠিক আছে, কোনো উত্তর তোমাকে দিতে হবে না, শুনে যাও। লক্ষ্য করবে কোনো ব্যাপারে তোমার প্রতি কোনো জোর করে অপরাধের বোঝা চাপিয়ে দিচ্ছি কিনা। মিস্টার হিল্টন, যখনই প্রথম জানলাম যে ওগুলো আপনার কাছে আছে, খবরটা কারো পক্ষেই, এমনকি ব্যানিস্টারের পক্ষেও জানবার কথা নয়, তখন থেকেই এই মামলা আমার কাছে স্পষ্ট আকার নিতে শুরু করলো। হোমস বলে চললেন, মুদ্রাকরকে এক্ষেত্রে বাদ দিলাম, কারণ ইচ্ছে করলে প্রুফ দেওয়ার আগেই সে প্রেসে বসে ওগুলো পরীক্ষা করতে পারত। ভারতীয় ছাত্রটির প্রতিও সন্দেহ থাকেনি, কারণ প্রুফগুলো যখন পাকানো অবস্থায় ছিল তখন তার পক্ষে ওর স্বরূপ আন্দাজ করা সম্ভব ছিল না। অন্যদিকে এমনটিও চিন্তা করা টিকল না যে হঠাৎ কেউ ঠিক সেই পরীক্ষার আগের দিনই ঘরে এসে ঢুকলো আর তার প্রশ্নপত্রগুলো টেবিলের উপর দেখতে পেল। সুতরাং সেই সম্ভাবনাও বাতিল করে দিলাম, কারণ সেটা ছিল খুবই অসম্ভব। আর যেতে যেতে যদি কেউ টেবিলের উপর রাখা কাগজগুলো দেখতে পায়, তাহলে কত লম্বা সে হতে পারে হিসেব তখন আমি নিচ্ছিলাম। আমি নিজে 6 ফুট, আমার পক্ষে দেখতে হলে একটু কষ্ট করে দেখতে হয়, আর সবচেয়ে কম লম্বা কারো পক্ষে তা সম্ভব নয়। সুতরাং আমি তখনই স্থির সিদ্ধান্তে পৌঁছলাম যে ওই ছাত্রদের মধ্যে অস্বাভাবিক রকম লম্বা যদি কেউ থেকে থাকে তো তারই উপর লক্ষ্য রাখা দরকার। আমি ঘরে ঢুকে আপনার কাছে পাশের টেবিল সম্বন্ধে আমার বক্তব্য বলেছিলাম। মাঝের টেবিলটায় কিছুই পাওয়া যায়নি, যতক্ষণ আপনার কাছে শুনলাম যে গিলক্রিস্ট লং জাম্প করে থাকে। সঙ্গে সঙ্গে সমস্ত ব্যাপারটা আমার কাছে জলবত্তরলং হয়ে গেল। যখন কেবল দরকার ছিল এমন একটা প্রমাণের যা দিয়ে এই ধারণা সমর্থিত হবে, এবং অবিলম্বেই পেলাম তাও। হোমস পুনরায় একটু দম নিয়ে বলতে শুরু করলেন, ব্যাপারটা ঘটেছিল ঠিক এই রকম। তখন তরুণ গিলক্রিস্ট বিকেলটা খেলার মাঠে কাটায় লং জাম্প অভ্যাস করার জন্যে। লাফাবার জুতোগুলো নিয়ে সে ফিরে যাচ্ছিল। মিস্টার হিল্টন, আপনি জানেন যে ওই জুতোয় অনেকগুলো করে কাটা থাকে। আপনার জানালায় সামনে দিয়ে যাবার সময় জানালার মধ্যে ছেলেটির টেবিলের ওপর প্রুফগুলি দেখতে পায় এবং আন্দাজ করে ওগুলো কি, কিন্তু চাবি দরজায় লাগানো আছে। আপনার ভৃত্যটির অসাবধানতার ফলে হঠাৎ তার খেয়াল হলো ঘরে ঢুকে, কারণ ধরা পড়লে তো সে বলতো যে একটা প্রশ্ন সে নিয়েছে, কিন্তু তখন সে আর লোভ সামলাতে পারল না। জুতো জোড়া টেবিলের উপর রাখে সে। আচ্ছা, জানালার কাছের চেয়ারের উপর তুমি কি রেখেছিলে? গিলক্রিস্ট উত্তর করল, দস্তানা। বিজয় গর্বে হোমস এবার তাকালেন ব্যানিস্টারের দিকে, বললেন, দস্তানা জোড়া চেয়ারের উপর রেখে প্রুফগুলো তুলে নেয় একটার পর একটা। ভেবেছিলাম মাস্টারমশাই প্রধান দরজাটা দিয়েই ঢুকবেন এবং সেই সময় সে মাস্টারমশাইকে দেখতে পাবে, কিন্তু আপনারা তো জানেন উনি ঢুকলেন পাশের দরজা দিয়ে। তখন আর পালানো সম্ভব ছিল না। তখন গিলক্রিস্ট দস্তানার কথা ভুলে শুধুমাত্র জুতো জোড়া নিয়ে সবেগে শোবার ঘরের দিকে চলে গেল।
লক্ষ্য করুন, টেবিলের উপর যে আঁচড়ের দাগ রয়েছে সেটা একদিকে সামান্য, কিন্তু শোবার ঘরের দিকটা অনেকখানি গভীর। এ থেকে স্পষ্ট বোঝা গেল যে জুতো জোড়া নিয়ে সেই দিকেই সে গিয়েছিল এবং সেখানেই লুকিয়েছিল। জুতোর কাটা ঘিরে যেসব মাটি জমেছিল তার প্রথমটা টেবিলের উপর আর দ্বিতীয়টা পড়ে এখানে। আর আজ সকালে বেড়াতে বেড়াতে আমি লক্ষ্য করি লাফাবার জায়গাটায় কোনো এঁটেল মাটি রয়েছে। সেখানে ছড়ানো ছিল কাঠের গুঁড়ো, যাতে খেলোয়াড়ের পা পিছলে না যায়। সেই কাঠের গুঁড়োর নমুনাও নিলাম একটু। কেমন, ঠিক বলছি তো গিলক্রিস্ট? ছেলেটি টান টান হয়ে বলল, আগে হ্যাঁ, ঠিকই বলেছেন। মাস্টার মশাইটি ছাত্রটিকে বললেন, কি আশ্চর্য, এছাড়া আর কি তোমার কিছুই বলবার নেই? গিলক্রিস্ট বলল, আগে হ্যাঁ আছে, কিন্তু এই লজ্জাকর ব্যাপারে আমি খুবই হতভম্ব হয়ে গেছি। স্যার, একটা চিঠি আমি আজ খুব ভোরে আপনাকে লিখেছিলাম। সারা রাত আমি ঘুমোতে পারিনি স্যার। তখন আমি জানতে পারিনি যে আমি ধরা পড়ে গেছি। এই সেই চিঠিটা দেখুন স্যার, ওতে লিখেছিলাম আমি ঠিক করেছি পরীক্ষায় বসবো না। রোড এশিয়ার পুলিশে আমি একটা কমিশনের কাজ পেয়েছি। এক্ষুনি আমি চলে যাচ্ছি দক্ষিণ আফ্রিকায়। মিস্টার হিল্টন বললেন, শুনে খুশি হলাম যে তুমি তোমার অসৎ কর্মের সুযোগ নিয়ে পরীক্ষায় বসছো না, কিন্তু মতলবটা পাল্টালে কেন? এর উত্তরে গিলক্রিস্ট ব্যানিস্টারের দিকে দেখিয়ে বলল, এই যে ওই লোকটি আমাকে সঠিক পথ দেখিয়ে দেয়। হোমস বললেন, এবার বলো ব্যানিস্টার, আমি যা বলেছি তা থেকে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে একমাত্র তোমার পক্ষেই সম্ভব ছিল ছেলেটিকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া, কারণ তুমি ঘরেই ছিলে তখন এবং ও চলে গেলে দরজায় চাবি দিয়েছিলে। আর জানালা দিয়ে চলে যাবার ব্যাপারটা বলি, ও কথা আদৌ বিশ্বাসযোগ্য নয়। আচ্ছা, এবার কি রহস্যের শেষ সমস্যাটা প্রকাশ করবে? বলবে কেন এমনটি করেছিলে? কারণটা খুবই সহজ, যদি আপনি জানতে পারতেন। ব্যানিস্টার বলল, যত বুদ্ধিমানই আপনি হন না কেন সেটা জানা আপনার পক্ষে অসম্ভব। এক সময় স্যার আমি ছিলাম এর বাপ স্যার জন গিলক্রিস্টের প্রধান ভৃত্য। যখন তার সর্বনাশ হলো আমি চলে এলাম এই কলেজে ভৃত্যের কাজে নিয়ে, কিন্তু তা হলেও অবস্থা পড়ে গেছে বলে আমি আমার পুরনো মনিবকে ভুলিনি, যথাসম্ভব তার দেখাশোনা করেছি। কাল যখন খবরটা চাউর হওয়ার পরে আমি এই ঘরে আসি, প্রথমেই দেখি মিস্টার গিলক্রিস্টের দস্তানা জোড়া এখানে চেয়ারের উপর রয়েছে। দস্তানাটা চেনা এবং তখন উদ্দেশ্যটা বুঝতে দেরি হলো না। যদি মিস্টার হিল্টনও দুটো দেখতে পান তাহলেই সব শেষ। তখন আমি বসে পড়লাম ওই চেয়ারটায় এবং কোনো ক্রমেই সেখান থেকে নড়লাম না। ঠিক করলাম যতক্ষণ না মিস্টার হিল্টন আপনার কাছে যাচ্ছেন ততক্ষণ থেকে গেলাম। তারপর বেরিয়ে এলাম। আমার ছোট মনিব বেচারা গিলক্রিস্ট, তাকে তো আমি কোলে পিঠে করে মানুষ করেছি। উনি সমস্ত দোষ আমার কাছে স্বীকার করলেন। এটাই কি স্বাভাবিক নয় স্যার? এবং এও কি স্বাভাবিক নয় যে এক্ষেত্রে তার বাবা বেঁচে থাকলে যেভাবে তার সঙ্গে কথা বলতেন সেইভাবেই কথা বলবার চেষ্টা করব, বুঝিয়ে দেব যে এমন একটা কাজ করে সত্যিকারের লাভ হয় না। এজন্যে কি আপনি আমার দোষ দেবেন স্যার? হোমস সহৃদয়ভাবে সঙ্গে সঙ্গে বললেন, না, নিশ্চয়ই না। আচ্ছা মিস্টার হিল্টন, আমার কাজ শেষ। আপনার সমস্যার সমাধান হলো তো? গিলক্রিস্টের উদ্দেশ্যে বললেন, আশা করি রোডাশিয়া তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এখনকার মতো তোমার অবনতি হলেও আমরা দেখতে চাই তোমার সার্বিক উন্নতি। চলো ওয়াটসন, এবার প্রাতরাশ খেয়ে নিতে হবে। এখানেই শেষ হলো স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দি রিটার্ন অব শার্লক হোমস থেকে গোয়েন্দা গল্প 3 ছাত্রের অভিযান। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।